পারে, বুঝছেন। যাই হোক, কাউকে আল্লাহ এরকম সময় না দেখ যে নিজের বাড়িতে নিজে কাজের বুয়া হয়ে থাকবে, টাকার বিনিময়ে কাজ করতে হবে নিজের বাড়ির জন্য। আবার ঠিকভাবে পরিষ্কার না হলে দেখা যাবে যে টাকা নিয়েও বানচাল করতে পারে। কেন আমার সাথে এরকমটা করছে, আমি শাশুড়ি মেয়ের কাপড়গুলো নিয়ে নিছি ধোয়ার জন্য। এখন একটু আমাকে গাইস সাপোর্ট করেন, আমার চ্যানেলটা একটু আগায় নিয়ে যান যাতে আমি মেয়েকে নিয়ে ভালোভাবে থাকতে পারি। এত কিছু চিন্তা করেন না, খারাপ দিন আপনারও আসতে পারে। আমার ভিডিও কে করে দেয়, আমার ভিডিও কে করে দেয়, শরীর আরো খারাপ হয়ে যেতেছে। কখন যে আমি মাথা ঘুরে পড়ে যাবো আমি নিজেও জানি না। আমার হাত পাগুলা শুধু এখন সারাদিন কাঁপে। তো যাই হোক, সেসব নিয়ে আমি কথা বলতে চাই না। মেয়ের জন্য তো এখন আমাকে স্ট্রং থাকতেই হবে। আমাকে কাজের বুয়া হলেও আমার মেয়ের ভালোটা আমাকে দেখতে হবে। আসলে না, অহংকার করা উচিত না কখনোই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো নতুন ভিডিওর সাথে সাথে কিন্তু আজকে থেকে আমার আরেকটা নতুন পরিচয় হয়েছে। এতদিন আমি ছিলাম জামাইয়ের ছোট বউ, মানে 203-এর মাঝে আমি ছিলাম ছোট সতীন। আর ছোটো বউদের দাপট কীরকম হয়ে থাকে সেটা তো আপনারা জানেনই। ছোট বউরা ঘরে কিভাবে দাপট দেখিয়ে বেড়ায়, যদিও বা আমি আমার মানে সেই পাওয়ারটা কখনোই সংসারে দেখাই নাই। তো যাই হোক, সেই পরিচয় তো এখন পুরাই বাদ। এখন থেকে আমার পরিচয় হচ্ছে আমি এই 3তলা বাড়ির কাজের বুয়া। আমার মানতে আসলে অনেক কষ্ট হইতেছে, এই 3তলা বাড়িটা আমার হওয়ার কথা ছিল, সেই জায়গায় কিনা আমার এখন কাজের বুয়ার মতো কাজ করে এই বাড়িতে থাকতে হবে। আর যেমন তেমন কাজের বুয়া না, ঘরের কাজ তো করতে হবেই, আমাকে বাইরের কাজও করতে হবে। একটু আগে ঘরের সব কাজ শেষ করে আসছে, এখন এই সিঁড়ি একদম শুরু থেকে শেষ পর্যন্ত পরিষ্কার করব, যেটা আপনারা এই ভিডিওতেই দেখতে পাবেন কিভাবে কি করি। যাই হোক, আপনারা যারা গত ভিডিওটা দেখছেন তারা তো জানেনই কি কি হয়েছে, আর যারা এখনো পর্যন্ত দেখেন নাই তাদের জন্য একটু করে কিছু কথা আমি বলে রাখি। শাশুড়িমা কিন্তু এই 3তলা বাড়িটা আমাকে লিখে দেওয়ার কথা ছিল, আইনজীবীর সাথেও যোগাযোগ করছে, সেই সমস্ত ব্যবস্থাও নেওয়া হইতেছিল। তারপরে জানি না হুট করে তার মানে কেউ কিছু বুঝাইছে নাকি না, তার মাথায় কিছু আসছে উল্টাপাল্টা চিন্তা ভাবনা, কেন সে তার ডিসিশন চেঞ্জ করে নিছে, মানে আমাকে এই বাড়িটা লিখে দিবে না তো দিবে না, একদম হঠাৎ করেই বলতেছে সংসার আলাদা, আজকে থেকে সে আমার আর আমার মেয়ের কোনো খরচই দিবে না, আমারটা আমারই চালাতে হবে, কিভাবে কি করব সে কিছুই জানে না। এই বলে সংসার আলাদা করে দিছে। এখন আমি মনে করেন যে একটা কি বলবো, এমন বাজে অবস্থা আমার, আমি দিশেহারা হয়ে যেতেছে যে আমি আমার মেয়েটারে নিয়ে কোথায় কি করব। তার উপর জামাই নাই, আমি কোনো সাপোর্টই পাইতেছি না কোনো দিক থেকে, আমার মাথা পুরো এলোমেলো হয়ে যেতেছে। যদি পারতাম কিছু একটা করে বসলে মনে হয় শান্তি লাগতো। যাই হোক, সেটা তো করা যাবে না, সেরকম কোনো ব্যবস্থা নাই। আমার মেয়ের তাহলে কি হবে, আমার মেয়ের ভবিষ্যৎ কি? তো যাই হোক, সেসব নিয়ে আমি কথা বলতে চাই না। মেয়ের জন্য তো এখন আমাকে স্ট্রং থাকতেই হবে। আমাকে কাজের বুয়া হলেও মানুষের বাড়িতে কাজ করে হলেও আমার মেয়ের ভালোটা আমাকে দেখতে হবে। আসলে না, অহংকার করা উচিত না কখনোই। আমি ওই কয়দিন জামাইকে আর বড় সতীনকে পচাইছিলাম যে জামাই যে খুলনা চলে যেতে চায়, তাকে মানুষের বাসায় কাজ করে করে খেতে হবে, না হলে তো খাবার জুটবে না। এখন মানে আমার অবস্থা এমন হয়ে গেছে, এখন মানে নিজের বাড়িতে আমার নিজের কাজ করে তারপরে খেতে হবে, না হলে আমার খাবার জুটবে না, আমার মেয়ের মুখে আমি খাবার তুলে দিতে পারবো না। যাই হোক, আমি তো আমার ছেলেটার মায়া করছিলাম, কিন্তু আমার মেয়েটার মায়া কেউ করে নাই। বিশ্বাস করেন, আমার মেয়ের মায়া কেউই করে নাই, শুধুমাত্র আমার মেয়ের জন্য আমিই আছে, আর কেউ নাই। এখন হচ্ছে সিঁড়িটা পরিষ্কার করাই, তো সেখানে তো মনে করেন যে একজন মানুষ সারাদিন এটার পিছনে পরিশ্রম করবে, তাকে 500-600 টাকা দিত। পরে বলছে কি, তুমি তো সারাদিন ঘরে এইভাবেই বসে থাকো। আমি নাকি সারাদিন এইভাবেই বসে থাকি। এখন আমি সিঁড়িটা পরিষ্কার করে দিতাম, তারপরে ঘরের যত কাজ আছে সব কাজগুলোও যাতে আমি করি। শুধু শুধু কাজের বুয়া রেখে কি করবে, আমার তো এমনিতেও সমস্যা। আমি তো বলছি কালকেই যে তার বাড়িতে থাকতে হলেও নাকি আমার ভাড়া দিয়ে থাকতে হবে, কিন্তু এখন তো আমার পক্ষে সম্ভব না হুট করে টাকা পয়সা জোগাড় করা। তার উপর আমার হাতে একটা পয়সাও নাই। যেই কয়টা টাকা ছিল সেগুলো দিয়ে মনে করেন যে টুকটাক খাবার দাবার আনছি, যেগুলা মানে বাঁচার জন্য, একদম না খেলেই না ওই রকম। সেগুলো কালকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাইছিও। তো এখন আমার হাত পুরাই ফাঁকা। তারা ভাড়ার কথা বলতেছে, এটা সেটার কথা বলতেছে, আমি কিভাবে কি করব। পরে আমি বলছি যে থাক, মানুষ রাখার দরকার নেই, আমি না হয় করে দেই। মেনলি তারা নিজ থেকেই বলছে আমি যাতে ঘরের সব কাজবাজ করি। তারপরে শাশুড়ি মা তো সারাদিন হচ্ছে ডিউটিতে থাকে, শ্বশুরের যাতে একটু খেয়াল মানে রাখি, দেখভাল করি, রান্নাবান্না করে দিই, ঘরের যত কাজ আছে সেগুলা সব করি।
আর এই কাজটাও করি। এই কাজটা যেটা বলতেছিলাম, সিঁড়ি ধোয়া মোছার কাজটা যদি অন্য কেউ করে তাহলে তো মনে করেন যে তাকে 500-600 টাকা দিতে হবে। এখন এই টাকাটা আমি পাবো আর কি করলে। তো এই লোভেই হচ্ছে করতে আসা, কারণ আমার কাছে এখন 500-600 টাকাই কি বলবো 5-6 কোটি টাকার মতো, যেহেতু আমার হাত পুরাই ফাঁকা। আমার মেয়েটার কিছুটা হইলো আমি হাই করতে পারবো। যাই হোক, এখানে আমার কাজ শেষ না। আমি মাত্র কি বলবো কাজটা শেষ করছি। ঘরের যত কাজ আছে, ঘর ঝাড়ু দেওয়া, গুছানো, তারপরে মুছামুছি করা, সব কিছু করে ফ্রেশ হয়ে মাত্র বসছি। এর মধ্যে আমার ফোন দিয়ে বলতেছে যে সিঁড়িটা পরিষ্কার করে দিতে, মানুষ রাখার কি দরকার আছে। তারপরে ঘরে তার অনেকগুলো কাপড় জমা আছে, যেহেতু ডিউটিতে থাকে, কাপড় চোপড় তেমন একটা তার ধোয়ার সুযোগ হয় না, একদিনে অনেকগুলো জামা করে। তো ওইগুলো আজকে বলছে যে আমারে ধুয়ে দিতে। সেগুলো হচ্ছে সিঁড়ি ধোয়া মোছা করে তারপরে ধুইতে যাব। এখন হচ্ছে সিঁড়ি কি বলবো পরিষ্কার করার কাজ আমি শুরু করব। জীবনে যে এত কঠিন সময় আমারে দেখতে হবে আমি আসলে কখনো ভাবতেও পারি না। আমারটা না হয় আমি বাদ দিলাম, আমার মেয়ের এত কষ্ট হবে সেটা আমি কোনোভাবেই মানতে পারতেছি না। এদিকে আমি ঝাড়ু বেলচা সব কিছু রেডি করে রাখছি। তো এখন কথা না বলে কাজ শুরু করে। আসলে রোজা তো অনেকদিন হয়ে গেছে না, টানা রোজা, ঠিকমতো খাওয়া হয় না, টেনশন সব কিছু মিলে শরীর তো দুর্বল হয়ে গেছে। তার উপরে এত কাজের প্রেশার, এত করুণ অবস্থা, সব কিছু মিলে শরীর না কুলায় উঠতে পারতেছে না। সত্যি আমার শরীর আরও খারাপ হয়ে যেতেছে। কখন যে আমি মাথা ঘুরে পড়ে যাবো আমি নিজেও জানি না। আমার হাত পাগুলা শুধু এখন সারাদিন কাঁপে। আর কথা বলার মধ্যে একটা দেখবেন যে আগের মতো সেই জোরটা আমার নেই। আমি আগে যেমন কথাগুলা যেভাবে বলতাম এখন আর তেমন আমার মধ্যে নাই। যাই হোক, এখন আমি কাজ শুরু করি, না হলে কাজ আবার দেরি হয়ে যাবে। যাই হোক গাইস, আমি সিঁড়িটা ঝাড়ু দিয়ে শেষ করলাম। এখন আমার মনে হইতেছে আগে গেটটা মোছা দরকার। গেটটার মধ্যে অনেক ধুলা জমে আছে। আর আপনাদের একটা প্রশ্নের উত্তর আমি আগে দিয়ে নেই ভিডিওর কথা শুরু করার আগে। আপনারা কালকে থেকে বিশেষ করে আমাকে এত বেশি এই প্রশ্নটা করতেছেন যে আমার ভিডিও কে করে দেয়, আমার ভিডিও কে করে দেয়। তো তাদেরকে আমি বলি, আজ পর্যন্ত আমি এই উত্তরটা আর না হলেও 50-60 বার আপনাদেরকে দিছি যে আমার ভিডিও আসলে কে করে দেয়, আমার ক্যামেরাম্যান কে। তারপরে আপনারা আমাকে এই কমেন্টটা করার মানে কি আমি জানি না। যাই হোক, আজকের ভিডিওতে আমি আর সেই প্রশ্নের উত্তর দিতে পারবো না। আমার নিজেরই বিরক্ত লাগতেছে যে এতবার করে আমি উত্তরটা দিছি, তারপরেও কেন আপনারা জানেন না, তারপরেও কেন ইচ্ছে করে প্রশ্নগুলো আমাকে বারবার করেন। আর আরেকটা কথা, এখন আমার একটা বিপদের সময় চলতেছে। কি করছি আমি অতীতে, কি করি নাই, সেগুলা কিছু মাথায় না রেখে এখন একটু আমাকে গাইস সাপোর্ট করেন, আমার চ্যানেলটা একটু আগায় নিয়ে যান যাতে আমি মেয়েকে নিয়ে ভালোভাবে থাকতে পারি। এত কিছু চিন্তা করেন না, খারাপ দিন আপনারও আসতে পারে। আমি ওই যে অহংকার করছি দেখে আমার খারাপ দিন আসছে, আপনি অহংকার করেন না বলে আপনার খারাপ দিন আসে না, বিষয়টা এমন না। অনেক ভালো আল্লাহর ওলি, ওনাদেরও কিন্তু খারাপ সময় আসে, ওনাদেরকেও আল্লাহ রূপ দেয়। কি কারণে দেয়? আল্লাহ কি নারাজ হয়ে দেয়? অবশ্যই না, আল্লাহ খুশি হয়ে দেয়। তো আপনারাই আল্লাহ খুশি হয়ে এই দিনগুলো দিতে পারে, বুঝছেন? যাই হোক, কাউকে আল্লাহ এরকম সময় না দেখ যে নিজের বাড়িতে নিজে কাজের বুয়া হয়ে থাকবে, টাকার বিনিময়ে কাজ করতে হবে নিজের বাড়ির জন্য। তো এমন দিন অসহায়ত্ব আল্লাহ কাউকে না দেখ, কারো সন্তানকেও না দেখ এমন কষ্টের দিন যে কিছু খাইতে পারবে না, চাইলে মা তারে তার মুখের সামনে নিয়ে একটা খাবার দিতে পারবে না, এমন কষ্টের দিন কোনো মা যাতে তার সন্তানের না দেখে। তো যাই হোক, যেটা বলতেছিলাম, আমাকে এখন একটু যা করছি না করছি সব ভুলে যান। এখন একটু ভালোবাসা দেন, পারলে ভালো কমেন্ট করেন, একটু সাপোর্ট করেন। আর না হলে প্লিজ নেগেটিভ কমেন্টগুলো করেন না। এমনিতেই মনে করেন যে আমি ভেঙে পড়তেছি, আমার মেয়েটাকে নিয়ে আমি কি করব, পুরা দিশেহারা। তার উপর আপনাদের এই বাজে কমেন্টগুলো দেখলে আমার আরো ভেঙে পড়ি। আমি এতদিন যা স্ট্রং ছিলাম কারণ আমার পাশে মানুষ ছিল, আমার একটা কি বলবো সাপোর্ট ছিল, যে না যাই হোক আমাদের তো কেউ সাপোর্ট করার মতো আছে, কিন্তু আমার এখন সেই নাই। সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েদের সবচেয়ে বড় সাপোর্ট যে হয় বিয়ের পরে স্বামী, সেই আমার পাশে নেই। আর দুনিয়ার কে থাকলো না থাকলো সেটা তো আমার দেখে আর লাভ নেই, বলেন। যাই হোক, এখন আমি আমি হচ্ছে এখন গেটটা মুছতেছি। এত পরিমাণে ধুলা পড়ছে এই কয়দিনের ময়লায়। আর আপনাদেরকে কি জানি বলতো, আমি ভুলে গেছি, এগুলোর মধ্যে পানির দাগ পড়ে গেছে রে, তুলবো কেমনে? আবার ঠিকভাবে পরিষ্কার না হলে দেখা যাবে যে টাকা নিয়েও বানচাল করতে পারে। কেন আমার সাথে এরকমটা করছে আমি আসলে জানি না। আবার অনেকে বলেন কি
যে শাশুড়ি মা আমারে বাড়ি লিখে দেয় না, এই কারণে হয়তো বা আমি এখন শাশুড়ি মায়ের বদনাম করা শুরু করব। যাই হোক গাইস, আমার গেট মোছা শেষ, এখন আমি ঘরে আসছি। ঘরের পিছনে অনেক এলোমেলো, এগুলো আমি এখন গুছাবো, কেউ কিছু মনে করবেন না। এলোমেলো দেখে, আর এই যে শাশুড়ি মায়ের কাপড়গুলো নিয়ে নিছি ধোয়ার জন্য। আর শাশুড়ি মায়ের কথা যেটা বলতেছিলাম আপনাদেরকে, যে এখন শাশুড়ি মা আমাকে বাড়ি লিখে দিবে না এই কথা বলছে, এখন থেকে নাকি আমি শাশুড়ি মায়ের বদনাম শুরু করে দিব, যেমনটা বড় সতীনাথ জামাইয়ের এতদিন করছি। দেখেন, আমি আপনাদেরকে একটা কথা বলি, আমি কারোর নামে বদনাম করি না, আমি বরাবরই একটা কথা বলি, যা সত্য কথা আমি তাই বলি। সেটা আপনারা মেনে নিতে পারেন বা না পারেন সেটা আমার দেখার বিষয় না, আমি সবসময় সত্যি কথা বলে যাব, আমার জীবনে যত বিপদ যাই আসুক না কেন। আপনারা অনেকে আমাকে চুপ করতে বলছিলেন যে আমি বেশি কথা বলি, আমার এত কথার কারণে ঝামেলা। আসলে সত্যি কথা বললে সবার গায়ে লাগে, আমি বরাবর এই কথাগুলো আমি বলি, কারণ আমার সব কথাই সত্যি, এই কারণে আমার কথা মানুষের গায়েও লাগে বেশি। তো আমি শাশুড়ি মা এই যে সংসার আলাদা করে দিছে হঠাৎ করে আইসা, আমি আসলে জানি না বাড়ি লিখে দেওয়ার সাথে সংসার আলাদা করে দেওয়ার সম্পর্ক কি। আর ভালো কথা, সংসার আলাদা করে দিবে, অন্তত আমাকে 1 মাস সময় দেওয়া উচিত ছিল, যে তোমার সংসার তুমি কিভাবে গুছাবা, কিভাবে কি করবা সেটার ব্যবস্থা তুমি করো। আগামী মাস থেকে আমি তোমার 1 পয়সা খরচও দিব না, তোমার মেয়েকেও দেখবো না, তোমাকেও দেখবো না। তুমি তোমারটা ব্যবস্থা করে নাও এই 1 মাসের মধ্যে, আমি শুধু এই মাসটাই তোমাকে দেখবো, যতটুকু না করলে না। সেরকম কোনো কিছু আমাকে আগাম বলে রাখে নাই, একদম হঠাৎ করে এসে বলতেছে সংসার আজকে থেকে আলাদা, তোমার সংসার তুমি চালাবা, আমার কাছ থেকে একটা কিছু ধরবা না, সুতা পানিও ধরবা না, একদম এইভাবে বলছে। আর আমার বাড়িতে থাকতে হলে ভাড়া দিয়ে থাকতে হবে এই বাড়িতে। তা আমি তো সেগুলো আপনাদের কাছে বলছি, আমাকে যা যা বলছে। তো এখানে আমি শাশুড়ি মায়ের কি বদনামটা করলাম বলেন? আমি কি বলছি আমার শাশুড়ি মা একটা ঝগড়ুট বেয়াদব মহিলা, এরকম কিছু বলছি? যেটা হয়েছে সেটা বলছি। তো বড় সতীন জামাইয়ের ক্ষেত্রে আমি এটাই বলছি, যে বড় সতীন কি কি করছে সেটাই আপনাদের কাছে আইসা বলছি, জামাই কি কি করছে, ঘরে আমার মধ্যে কি নিয়ে ঝামেলা করতেছে সেটাও আপনাদেরকে বলছি। তো এই জায়গায় মানে আমি তাদের নামে বদনাম করলাম কিভাবে? যা সত্যি তাই তো বলি। তো যাই হোক, সেটা কথা না, আপনাদের যখন যেটা মন চাইবেন আপনারা তখন সেটা, আমি যত যাই বলে বুঝাই না কেন সেটাই বলতে থাকবেন। এখানে আমার কারোর নামে বদনাম করার কিছু নেই। এমন না যে কারোর নামে বদনাম করে আমি 2 পয়সা কামাই করতে পারতেছি, আমার 2 পয়সা বেশি ইনকাম হইতেছে, মানে ইনকামই তো হয় না, 2 পয়সা ইনকাম কিভাবে হবে সেটা হচ্ছে বড় বিষয়। যাই হোক, বারবারই একটা কথা বলি, আমার এই বিপদের সময়ে কেউ উল্টাপাল্টা কমেন্টগুলো করেন না, আর কোনো দিক দিয়ে আমাকে কোনো সাপোর্ট করেন বা না করেন। এই কমেন্টগুলো আসলে এখন একটা, আমি বলতে পারেন যে মেন্টালি ট্রমার মধ্যে দিয়ে যাইতেছে। আমার মেয়েটাকে নিয়ে আমি কি করব, আমার কোনো কুল কিনারা নাই। শাশুড়ি মা যদি হুট করে এখন আমারে বলে না এ বাড়ি থেকে বের করে দিবে, এ বাড়িতে আমাকে কোনোভাবেই রাখবে না, বিশ্বাস করেন আমি কোথাও যাওয়ার মতো একটা জায়গা পাবো না। আমার বাবার বাড়িতে যাইতে আমার লজ্জা লাগবে, কারণ এই 4 বছর আমি তাদেরকে যেই পরিমাণ জ্বালাইছি, আমার মা আমার সাথে কথা বলে না, আমি পারতাম তার সাথে মানে নিজ থেকে যোগাযোগ করার করছি, ওই যে সে একটু রাগ দেখায়, মনে করেন যে 1-2বার আর কি, আর কখনো কারো রাগ ভাঙে এত বড় আঘাত পাওয়ার পরে। তো সেই সম্পর্ক ঠিক করার চেষ্টা করি না, এখন সেই বাড়িতে যেতেও না আমার লজ্জা লাগবে যে আমি কোন মুখে তাদের কাছে যাব। তো আমার মেয়েটারে নিয়ে আসলে কি হবে আমি নিজেও জানি না। তো আপনাদেরকে এতটুকুই বলবো, সাপোর্ট করবেন যাতে মেয়েটারে নিয়ে ভালোভাবে থাকতে পারি। মানে ওনার বাসায় তো আমাকে ভাড়া দিয়ে থাকতে হবে, তাই না? এই মাসটার জন্য এই জিনিসটা আমাকে ছাড় দিছে, তাও আবার কাজের বিনিময়ে কাজ করে দিব। তো এই মাসটার জন্যই শুধুমাত্র, পরের মাস থেকে আবার তার বাড়িতে আমার কাজ করে দিলে হবে না, পরের মাস থেকে তার এই বাড়িতে আমাকে ভাড়া দিয়ে থাকতে হবে। আমি আশ্চর্য যে আমার ভাগ্যেই কি সবসময় এরকম কিছু হয়, এসব উল্টাপাল্টা জিনিসগুলা কি থেকে কি হয়ে গেল। ভাই এতদিন আমার বাড়ি লিখে দেয়, এখন নাকি আমার ভাড়া দিয়ে থাকতে হবে এই বাড়িতে। আমার কপালটা আসলে এরকমই খারাপ, কিভাবে যে কি ঘুরে যায় নিজেও জানি না। যে সতীনের সংসারে আসছিলাম ভালোর জন্য, এখন আমার সাথে এত খারাপ এত খারাপ, মানে আমি মানুষটাই সবার কাছে একদম বিষাক্ত হয়ে গেছে, আমার অবস্থা এখন এমন। যাই হোক, এসব নিয়ে কিছু বলতে চাই না, আসলে নিজের ভাগ্যটাই খারাপ। তবে নিজের ভাগ্য খারাপ এটা নিয়ে আমার তেমন কোনো আফসোস নাই, আমার মেয়ের ভাগ্যটাও খারাপ, আমার মতো কপাল পড়েই। তো এটা নিয়ে আমার আসলে দুঃখ। যাই হোক, আমি আমার মেয়ের দুঃখ কখনোই রাখবো না, আমার যেইভাবেই হোক। এই যে এখন কাজ করতেছি না, মানুষের বাসার মতোই তো কাজ করতেছি, বলতে পারেন যে আরো এটা অপমানের, যে নিজের বাড়িতে নিজে কাজ করে কাজের বুয়ার মতো থাকতেছি। আরো বেশি অপমানের, মানুষের বাসায় গিয়ে কাজ করলেও মনে হয় না এতটা গায়ে লাগতো আমার, যেটা এই বাড়িতে কাজ করে আমার লাগতেছে। যাই হোক, আমার মেয়ের জন্য আমি সব কিছু করবো, যেটা আমি কালকে থেকেই বলতেছি, সব কিছু করবো। আমি ওরে কখনো কোনো কষ্ট পাইতে দিব না, ও যতটুকু পাইতেছে পাবে। আমার পক্ষ থেকে আমি
যতটা পারবো কম করব। ওর বাবার তো মনে করেন যে কোনো খবরই নেই, মেয়ে কষ্ট পাইতেছে, মেয়ে খাইতে পারতেছে না কি করতেছে, যা ভাবার আমার মেয়েকে নিয়ে আমারই ভাবতে হবে। যাই হোক, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করে দিব, আর কোনো কথা বলতে চাই না। ঘরে এই যে ঘর এলোমেলো, আর অনেক কাজ আছে, শাশুড়ি মায়ের কাপড় ধুয়ে দিতে হবে। তো আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন আর আমার আর আমার মেয়ের জন্য।